5 নম্বর এপিসোডের শুরুতে আমরা মিওকে পানির পাম্প পরিষ্কার করতে দেখতে পাই। পরিষ্কার করতে করতে তার কিছুটা হাত ব্যথা হয়ে গিয়েছিল। তখন সে এখান থেকে তানাকা নামের ওই ছেলেটাকে তার বন্ধুদের সাথে কাউরুকোর নামে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুনতে পায়। তখন মিও তাদেরকে থামিয়ে বলে, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যদি একজন মেয়ের ভিতরে ভালো যোগ্যতা থাকে তাহলে কি সে সমাজের জন্য ভালো কিছু করতে পারবে না? আর আপনারা যদি মানুষদের এভাবেই পরনিন্দা করতে থাকেন তাহলে আমাদের সৈন্যদের দলে সঠিক মানুষদের বাছাই করা কি কঠিন হয়ে যাবে না? তানাকা মিওকে বলে, আমরা প্রতিদিন আমাদের জীবনকে বাজি রেখে এর পরে দেশের জন্য লড়াই করি, তাই তোমার আমাদেরকে এগুলো কথা বলার কোনো অধিকার নেই। যে কিছুই জানে না, মেয়েদের মধ্যে আমাদের মতো শক্তিও নেই আর আমাদের মতো সাহসও নেই। তোমার কি মনে হয় মেয়েরা কি যুদ্ধের ময়দানে লড়াই করতে পারবে? মেয়েদের জন্য যেই কাজটা যোগ্য তাদের ওই কাজটাই করা উচিত। মিও বলে, যদি আপনার কাউরুকোকে এতই অযোগ্য মনে হয় তাহলে ওকে ফাইটে হারাতে পারেন না কেন? এটা শুনে তানাকা প্রচন্ড রাগান্বিত হয়ে যখন মিওকে আঘাত করতে যায় তখন কাউরুকো এসে তাকে বাধা দেয় আর তানাকা তার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের এই ব্যবহার দেখে কাউরুকো অনেক বিরক্ত ও রাগান্বিত হয়ে যায়। তাই মিও তার হাত ধরে তাকে এখানে নিয়ে এসে তারা দুইজন একসাথে বসে চা আর চকলেট বান খেতে থাকে। কাউরুকো বলে, এটা খেতে অনেক সুস্বাদু, তুমি এটা কোথা থেকে কিনেছো? মিও বলে, আসলে এটা আমি নিজের হাতে বানিয়েছি। কাউরুকো অবাক হয়ে বলে, তুমি তো সত্যি সবকিছুই বানাতে পারো। মিও বলে, এরকম কিছুই না, আমার এটা জেনে ভালো লাগলো যে তোমার এটা ভালো লেগেছে। কাউরুকো বলে, আমার এখানকার অন্যান্য সৈন্যদের জন্য অনেক খারাপ লাগছে যে তারা এত সুস্বাদু খাবারটা খেতে পারছে না। মিও বলে, সেজন্যই এই চা খাওয়ার সময়টা শুধু আমার আর তোমার জন্যই, তাই এটাকে একদম গোপন রাখবে। তারা দুইজন এভাবেই একসাথে অনেক মজা করতে থাকে। কাউরুকো মিওকে ধন্যবাদ বলে। মিও মনে মনে বলে, আমি আশা করছি যে এটার পরে কাউরুকোর মনটা অনেকটা ভালো হয়ে যাবে, সে অনেকটা ভালো অনুভব করবে। ইন্ট্রো শেষ হলে আমরা কুডো ও মিওকে একসাথে হাসপাতালে দেখতে পাই। তখন কুডোর সাথে এই হাসপাতালের একজন ডাক্তার দেখা করতে আসে। সে বলে, আপনাকে এখানে দেখে আমার অনেক অবাক লাগছে, আপনি কি অসুস্থ নাকি? কুডো বলে, ফালতু কথা বলো না, দেখেই বোঝা যাচ্ছে আমি এখানে আমার জুনিয়রের সাথে দেখা করতে এসেছি। তখন ওই ডাক্তার মিওর সাথে পরিচিত হয় আর বলে, আমার নাম হলো জাকুজি উনান, আমি এই হাসপাতালের একজন ডাক্তার। তখন ওই ডাক্তার মিওর সাথে হাত মিলানোর সময় আমরা দেখতে পাই মিওর হাতে অতিরিক্ত কাজ করার জন্য অনেক চিহ্ন হয়ে গিয়েছে। ডাক্তার মিওর সাথে হাত মিলিয়ে বলে, তুমি ঠান্ডা পানি দিয়ে অনেক বেশি পরিমাণে ঘরের কাজ করছো, তোমার নিজের শরীরের যত্ন নেওয়া উচিত। তখন ডাক্তার উনান একটা কাজের জন্য সেখান থেকে চলে গেলে কুডো বলে, দেখে মনে হয় না, কিন্তু এই লোকটা আমার নানার পরিবারের থেকে আমার একজন আত্মীয়, অনেক ভালো ও ফেমাস একজন ডাক্তার, কিন্তু এই লোকটাকে সবাই সহ্য করতে পারে না। তারপরে সামনে এগিয়ে যাওয়ার সময় মিও দেখতে পায় ডাক্তার উনানের সাথে হাত মিলানোর পরে তার হাতের ওই চিহ্নগুলো দূর হয়ে গিয়েছে। তারপরে যখন তারা গোডোর সাথে দেখা করার জন্য এখানে আসে তখন গোডো মিও আর কুডোকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন কুডো গোডোর এরকম আহত অবস্থা দেখে একদম অবাক হয়ে চোখ বড় করে তার দিকেই তাকিয়ে থাকে। মিও গোডোর কাছে যেয়ে বলে, আশা করছি আপনি এখন ভালো অনুভব করছেন। গোডো বলে, হ্যাঁ, অনুভব তো ভালোই করছি, কিন্তু ওই শয়তানের দলরা আমাকে মেরে একদম ভর্তা বানিয়ে দিয়েছে। অবশ্য এটার জন্য আমার নিজের উপরেই লজ্জা লাগছে। তুমি শুধু একবার আমাকে পুরোপুরি সুস্থ হতে দাও, তারপরে দেখবে আমি ওই শয়তানগুলোর কি অবস্থা করি। তখন কুডোর এরকম অবাক হয়ে দাঁড়িয়ে থাকাটাকে গোডো নোটিস করে বলে, আপনার কি হয়েছে? কুডো বলে, আমি ডাক্তার উনানের সাথে একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি একটু পরেই আসছি। এটা বলে সে বাহিরে চলে যায়। কাজুশি বলে, ইনার আবার কি হলো? তখন গোডো বলে, হয়তো অতীতে তার সাথে যা হয়েছিল ওই কথাগুলো তার এখন মনে পড়ে গিয়েছে। মিও বলে, কি হয়েছিল? গোডো বলে, এই ঘটনাটা আমার বাবা আর মিস্টার কুডোর সাথে হয়েছিল। ওই সময় আমার বাবা বিচিত্র ঘটনা বিরোধী দলের কমান্ডার ছিলেন, আর আমার বাবা যেহেতু মিস্টার কুডোর বাবা অর্থাৎ মিস্টার টাডাকিও কুডোর জুনিয়র ছিলেন, সেজন্য উনি মিস্টার কুডোকে অনেক পছন্দ করতেন। আমার বাবা কমান্ডার কুডোর জাদুই শক্তি সম্পর্কে অনেক আগেই জেনে গিয়েছিলেন এবং তিনি মিস্টার কুডোকে তাদের দলে যোগ করে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন। তখন আমরা অতীতের একটা দৃশ্য দেখতে পাই। কুডোর বাবা মিস্টার কুডোকে বলছিলেন যাদের কাছে সুপারন্যাচারাল অ্যাবিলিটি রয়েছে তাদের এটা নৈতিক দায়িত্ব যে তাদের এই শক্তিটা যেন তারা সমাজের ভালোর জন্য ব্যবহার করে, তাই এখন থেকেই আমাদের একসাথে লড়াই করা উচিত। কিন্তু কুডো তার এই অফারটা রিজেক্ট করে দিয়েছিল।
ব্যাকগ্রাউন্ডে গোডোর ভয়েস বলতে থাকে আমার বাবার শক্তিগুলো বছরের পর বছর ধীরে ধীরে অনেক দুর্বল হতে শুরু করেছিল। উনি চেয়েছিলেন ওনার পরিবর্তে যেন মিস্টার কুডো তার দায়িত্ব পালন করেন, যাতে উনি নিশ্চিন্তে রিটায়ার হতে পারেন। কিন্তু কিছু সময় পার হওয়ার পর আমার বাবা একটা মিশনের সময় এই দুনিয়া থেকে চিরতরে চলে গিয়েছেন। সেই সময় আমরা কুডোকে খুবই অবাক ও হতবাক অবস্থায় দেখতে পাই। কুডো ওই সময় ওই তলোয়ারের উপর হাত রেখে বলে যাদের কাছে শক্তি থাকে তাদের দায়িত্বটাও বড় হয়ে থাকে। তখন দৃশ্য বর্তমানে চলে আসে। গোডো বলে আমাকে এই অবস্থায় দেখে হয়তো উনার অতীতের সব ঘটনা মনে পড়ে গিয়েছিল। মিও বলে আমাকে ক্ষমা করে দিন, আমার মতো মানুষের এই প্রশ্নটা করা একদমই উচিত হয়নি। গোডো বলে বিষয়টা এরকম না, আপনি তো কমান্ডার সাহেবের হবু স্ত্রী, আপনার তো এইসব কিছু ইভেন এর থেকেও বেশি কিছু জানার সম্পূর্ণ অধিকার রয়েছে। মিও জিজ্ঞাসা করে আপনি কি সত্যি বলছেন? গোডো বলে হ্যাঁ, আর আমি তো একদম নিশ্চিত যে আপনি যদি কমান্ডার সাহেবের কাছে গিয়ে নিজে এই প্রশ্নগুলো করেন তাহলে উনি অনেক খুশি হবেন। আর তাছাড়াও আমি তো মনে করি মিস্টার কুডোর আপনাকে জিনুচির বিষয়েও সবকিছু বলে দেওয়া উচিত। এই কথাটা ফুট করে বলে দেওয়ার জন্য গোডো একদম আনকমফোর্টেবল একটা অবস্থায় পড়ে যায়। তখন কাজুশি বলে তুমি যেহেতু এই কথাটা বলেই ফেলেছো তাই তোমার পুরো কথাটা ভালোভাবে বলে দেওয়া উচিত। তখন কাজুশি বলে দেয় যে তুমি কি জানো কিছু সময় আগে ওই কাউরুকো জিনুচির সাথে মিস্টার কুডোর বিয়ে হওয়ার কথা ছিল। এটা শুনে মিওর মাথার উপর আকাশ ভেঙে পড়ে, সে অনেক অবাক হয়ে যায়। ওইদিকে আমরা এই রুমের বাহিরে কাউরুকোকে দেখতে পাই। সে এখানে দাঁড়িয়ে তাদের সমস্ত কথা শুনে ফেলেছিল। সে একা একা বলছিল যে আমি তোমাকে কোনোভাবেই ঘৃণা করতে পারবো না, এটা আমি তোমার সাথে থেকে বুঝতে পেরেছি। দৃশ্য পরিবর্তন হলে আমরা কুডো আর মিওকে অনেক সুন্দর একটা জায়গায় দেখতে পাই। তখন আমরা দেখি একটু আগে গোডো মিওকে বলেছিল এই কথাটা সত্যি, কাউরুকোর সাথে মিস্টার কুডোর সম্পর্কটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা হওয়ার আগেই ভেঙে গিয়েছে। আমার মনে হয় মিস্টার কুডোর এই কথাটা আপনাকে বলে দেওয়া উচিত। তারপরে আমরা সানসেট হওয়ার সময় কুডো আর মিওকে একসাথে বসে থাকতে দেখি। কুডো বলছিল আমাকে ক্ষমা করে দাও, ওই সময় গোডোকে ওই অবস্থায় দেখে আমি অনেকটা বিচলিত হয়ে গিয়েছিলাম, সেজন্য আমি ওখান থেকে চলে গিয়েছিলাম। গোডো কি তোমাকে কিছু বলেছে? মিও বলে হ্যাঁ, সে এই বিষয়ে আমাকে বলেছে। কুডো বলে এই তলোয়ারটা গোডোর বাবা আমার জন্য রেখে গিয়েছিলেন। উনি আমাকে বলেছিলেন বড় শক্তির সাথে সবসময় বড় দায়িত্বও এসে থাকে, কিন্তু ওই সময় তার এই কথাটা আমি বুঝতে পারিনি, কারণ তখন আমার পরিবারকে নিয়ে আমার মনের ভিতর বিদ্রোহ চলছিল। সেজন্যই আমি আমার অনেক কাছের একজন মানুষকে হারিয়ে ফেলেছিলাম। আমি কখনোই আমার মনের কথাগুলো ঠিকমতো বলতে পারি না। আমি আমার সাথে তোমাকেও ঝামেলা জড়িয়ে ফেলেছি। মিও বলে আমি আপনার বিষয়ে আরো অনেক কিছু জানতে চাই। আমি যদি আপনাকে আপনার অতীত সম্পর্কে জিজ্ঞাসা করি তাহলে কি আপনি রাগান্বিত হবেন? কুডো বলে না, এরকম কোনো কিছুই নেই যেটা আমি তোমার কাছ থেকে লুকাতে চাইবো। মিও বলে এই কথাটা কি সত্যি যে কাউরুকোর সাথে আপনার বিয়ে হবার কথা ছিল? আপনারা দুইজন কি একে অপরকে ভালোবাসতেন? কুডো বলে তোমার এরকমটা কেন মনে হয়? মিও বলে কারণ কাউরুকো অনেক যোগ্য একজন মেয়ে এবং সে দেখতেও অনেক সুন্দর। কুডো বলে আমি শুধু একজনকেই আমার হবু স্ত্রী হিসেবে গ্রহণ করেছি, আর সে হচ্ছে তুমি, আমাকে বিশ্বাস করো। মিও বলে ঠিক আছে। কুডো বলে তোমাকে এটার জন্য চিন্তা করতে হয়েছে, সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। আমার এই কথাটা তোমাকে আগেই বলা উচিত ছিল। এখন থেকে আমি তোমাকে সমস্ত কথা বলে দেব, যাতে তোমার আমাকে নিয়ে এরকম ভাবে আর কখনো যেন চিন্তিত হতে না হয়। মিও বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই দিন রাতে ঘুমানোর সময় মিও আবারও খুবই ভয়ঙ্কর ও অদ্ভুত একটা স্বপ্ন দেখতে পায়, আর সকালবেলা ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। তারপরে সে যখন হেডকোয়ার্টারে আসে তখন এখানে কাউরুকোকে দেখে তাকে গুড মর্নিং বলে, আর বলে গতকালকে আমি হাসপাতালে গোডোর সাথে দেখা করতে গিয়েছিলাম, আর ওখান থেকে ফিরে আসার সময় আমি কিছু ডাম্পলিং কিনে এনেছি। আমি আর তুমি এখন একসাথে বসে চা খেতে খেতে গল্প করব। কাউরুকো খুবই গম্ভীরভাবে বলে আমি এগুলো তোমার সাথে খেতে পারবো না, কারণ আমি এগুলোর কোনোভাবেই যোগ্য নই। আসলে গতকালকে আমিও গোডোর সাথে দেখা করতে গিয়েছিলাম, আর গোডো যখন তোমাকে এই কথাটা বলেছিল যে আমি মিস্টার কুডোর হবু স্ত্রী ছিলাম, তখন আমি বাহিরে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছিলাম। মিও বলে তাহলে তো তুমি ওই সময় আমার সাথে দেখা করতে পারতে। কাউরুকো বলে
তোমার সাথে দেখা করার আমার একদমই সাহস হয়নি, কারণ আমি সত্যি কমান্ডার কুডোকে একসময় অনেক পছন্দ করতাম। আমি কখনো তাকে এই কথাটা বলতে পারিনি, কারণ এই ভালোবাসাটা একটা একতরফা ভালোবাসা ছিল। সেজন্যই আমাকে যখন আবারও রাজধানীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল তখন আমি অনেক দুঃখী ছিলাম। আমি ওইখানে কোনোভাবেই যেতে চাইনি, যেখানে আমি একজনকে ভালোবাসতাম আর বাকি সবাই আমাকে ঘৃণা করত। কিন্তু তারপরে আমার জীবনে তুমি এসেছো। প্রথমে আমার একটু আজব লেগেছিল, কিন্তু পরে যখন আমি তোমার সাথে সময় কাটিয়েছি তখন আমার তোমাকে অনেক ভালো লেগে যায়। যখন মানুষেরা আমাকে কষ্ট দিত বা আমার বিষয়ে খারাপ কথা বলতো তখন তোমার ভালো ব্যবহারের কথাগুলো মনে করে আমি ওই সময়টাকে সহ্য করার ক্ষমতা পেতাম। কাউরুকো কান্না করতে করতে বলে, কিন্তু তবুও আমার অন্তরের একটা কোণায় এখনো ওই অনুভূতিটা জীবিত রয়েছে। আমি কমান্ডারকে পুরোপুরিভাবে এখনো ভুলতে পারিনি। আমার মনের এই অনুভূতিটার জন্যই আমার মনে হচ্ছে আমি তোমার ভালো ব্যবহারের বা তোমার বন্ধু হওয়ার একদমই যোগ্য নই। তুমি আমাকে ক্ষমা করে দাও। মিও বলে, প্রথমে তুমি কান্না করা বন্ধ করো। আমি চাই যে মিস্টার কুডোর কারণে আমাদের মধ্যে যে বন্ধুত্ব হতে পারবে না, তুমি এরকম চিন্তা একদমই করো না। মিও সামনে এগিয়ে তার হাত ধরে বলে, আর এমনিতেও আমি কখনো তোমার বন্ধু না হয়ে থাকতেই পারবো না। আমি মনে করি যে কোনো ধরনের ভালোবাসা হোক না কেন সেটা কখনোই বন্ধুত্বের সম্পর্কের উপরে যেতে পারবে না। তুমি আমার জীবনের সবচেয়ে প্রথম বন্ধু। তুমি আমার জন্য অনেক স্পেশাল একজন। কাউরুকো খুবই খুশি হয়ে বলে, তার মানে আমি তোমার বন্ধু হলে এতে তোমার কোনো সমস্যা নেই? মিও বলে, না, আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চাই। তারা দুইজনেই কথাগুলো বলতে বলতে কান্না করছিল। তারা একে অপরকে জড়িয়ে ধরে। খুবই ইমোশনাল একটা সিন। মিও বলে, আমাদের দুজনের মধ্যে সবকিছু আগের মতোই থাকবে। যদি তোমার মনে কোনো কথা থাকে তাহলে আমি সেটা শুনতে চাই। এটা শুনে কাউরুকো অনেক জোরে কান্না করতে থাকে। অন্যদিকে আমরা আরাতাকে দেখি। সে তার সামনে থেকে একটা গাড়িকে অনেক স্পিডে যাওয়ার সময় গাড়ির ভিতরে তাদের মহারাজকে দেখতে পায়। সে ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি দৌড়ে এখানে এসে দেখে সমস্ত সৈন্যরা একদম অদ্ভুত আচরণ করছে। সে মনে মনে বলে, এগুলো কি উসুই করেছে? অন্যদিকে আমরা কুডোকে দেখি। সে একজন সৈন্যকে বলছে যারা মহারাজকে উঠিয়ে নিয়ে গিয়েছে তাদের পিছনে আরাতা গিয়েছে, তাই তুমি এখানে থেকে হেডকোয়ার্টারের সুরক্ষার দেখাশোনা করো, আর আমি বাহিরে গিয়ে দেখছি। কুডো কাউরুকোকে বলে, এখন মিওর সুরক্ষার দায়িত্ব সম্পূর্ণ তোমার হাতে। এটা বলে সে যখন গাড়ি নিয়ে বাহিরে চলে যায় তখন মেইন গেটে দাঁড়িয়ে থাকা এই সৈন্যটার সাথে হঠাৎ করে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সে মাটিতে পড়ে যায় এবং তার মুখ থেকে ফেনা বের হতে শুরু করে। তখন আমরা একটা লোককে হেডকোয়ার্টারের ভিতরে প্রবেশ করতে দেখি। হেডকোয়ার্টারের ভিতরে মিওকে ঘিরে সমস্ত সৈন্যরা তার সুরক্ষা করার জন্য দাঁড়িয়েছিল। তখন হঠাৎ করে ওই রুমের লাইট বন্ধ হয়ে যায় এবং মিওর সামনে নাওশি উসুইকে দাঁড়িয়ে থাকতে দেখে। বাকি সৈন্যরা যখন তাকে দেখতে পায় তখন তারাও একটু ভয় পেয়ে যায়। নাওশি উসুই বলে, তোমরা যে আমাকে এভাবে স্বাগতম জানাবে এটা আমি কল্পনাই করতে পারিনি। ক্যামেরা ধীরে ধীরে তার চেহারার দিকে ফোকাস করে, আর এটার সাথেই 5 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। 6 নম্বর এপিসোডের শুরুতে আমরা আরাতাকে দেখতে পাই। তখন সেখানে কুডো এসে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু জানতে পেরেছো? আরাতা বলে, আমি নিশ্চিত যে মহারাজ এখন এখানেই রয়েছেন। এটাতে কোনো সন্দেহ নেই যে এই কাজে উসুইর হাত রয়েছে। কুডো বলে, তার কাছ থেকে কি কোনো মেসেজ এসেছে? আরাতা বলে, এখনো পর্যন্ত না। আমি বুঝতে পারছি না সে কি করতে চাচ্ছে যার জন্য সে এত বড় রিস্ক নিচ্ছে। তখনই তাদের মাথায় একটা কথা আসে যে এটা যদি একটা চক্রান্ত হয়ে থাকে তাহলে কি হবে। তখন সেখানে গাড়িতে করে জেনারেল ওকাইতো চলে আসে আর কুডোকে বলে, রাজকুমার তাকাহিতো একটা কিছু অনুভব করেছেন। উনি বলেছেন যে তোমার হবু স্ত্রী মিও এখন অনেক বড় বিপদে রয়েছে। এটা শুনে কুডো অনেক চিন্তায় পড়ে যায়। ওইদিকে আমরা দেখি নাওশি মিওকে বলছে, আমি এখানে শুধুমাত্র তোমার জন্য এসেছি। তখন সৈন্যরা জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে আসলে? এখানকার ব্যারিয়ার ভেঙে ভিতরে ঢোকাটা তো একেবারে অসম্ভব। তখন মুকাদিয়ামা এভাবে আঙ্গুলের ইশারায় কুডোকে একটা মেসেজ পাঠানোর চেষ্টা করছিল, কিন্তু ওই কাগজটা এভাবে জ্বলে ধ্বংস হয়ে যায়। এটা কিভাবে হলো তারা কিছুই বুঝতে পারছিল না।
মুকাদিয়ামা বলে এই বাড়ির চারপাশে একটা ব্যারিয়ার তৈরি হয়ে গিয়েছে আর আমরা সবাই এখানে আটকা পড়ে গিয়েছি। তখন নাওশি উসুই বলে, তোমাদের জন্য আমার একটা প্রশ্ন রয়েছে। তোমরা এখন যেটা দেখেছো ওইটা কি সত্যিই ছিল নাকি ওইটা শুধু তোমাদের মনের ভুল ছিল? এখন তোমরা যেটা দেখছো এটা কি সত্যি নাকি অন্য কিছু? আর তুমি যেটাকে বিশ্বাস করো ওইটা কি সত্যি তোমার চিন্তাধারায় রয়েছে? তোমাদের কমান্ডার এখন কোথায়? তার সবচেয়ে বড় ভয় এটাই ছিল যে আমি যেন এখানে না চলে আসি। তো আমার এখানে আসার ভয় কি সে এখান থেকে পালিয়ে গিয়েছে? যাক, তোমরা চিন্তা ভাবনা করে এই বিষয়টা আমাকে বলো যে তোমাদের বানানো ব্যারিয়ার ভেঙে আমি ভিতরে কিভাবে প্রবেশ করলাম। আমাকে এখানে আসতে কে সাহায্য করেছে? এটার উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা বলে সে তার আঙ্গুলের ইশারায় কাউরুকোর দিকে ইশারা করে আর বলে, তোমার সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ। সেখানে উপস্থিত কেউই এই কথাটা একদমই বিশ্বাস করে না। তখন কাউরুকো বলে, ওইটা আমিই ছিলাম। আমি নিজে ব্যারিয়ারের পাওয়ারকে দুর্বল করে দিয়েছিলাম। উসুই আমার বাবাকে কিডন্যাপ করে ফেলেছিল আর আমাকে এই কাজটা করতে বাধ্য করেছিল। সে আমার বাবাকে আমার চোখের সামনে অনেক টর্চার করেছে। আমার বাবাকে এত কষ্ট পেতে দেখে আমি আর সহ্য করতে পারিনি। আপনারা আমাকে ক্ষমা করে দিন। তখন উসুই বলে, তোমার কি সত্যি মনে হয় আমি তোমার বাবাকে টর্চার করব? এটা কি কখনো সম্ভব? জিনুচি বলে, তুমি কি মজা করছো? তুমি তো আমার বাবাকে অনেক টর্চার করেছিলে। উসুই বলে, তুমি যেটা দেখেছিলে ওইটা কি সত্যি আসলেই হয়েছিল? তখন একজন সৈন্য ক্যাপ্টেন মুকাদিয়ামাকে বলে, আমি কিছুদিন আগে কাউরুকোর বাবার কাছে ট্রেনিং নিতে গিয়েছিলাম। তখন আমি তাকে একদম সুস্থ অবস্থায় দেখেছি। উসুই কাউরুকোকে বলে, তোমার কি তোমার চোখে দেখা জিনিসের উপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে? তখন কাউরুকো বুঝতে পারে সে তার চোখের সামনে তার বাবাকে যেই টর্চার করার দৃশ্য দেখেছিল ওইটা আসলে একটা ইলিউশন ছিল। কাউরুকো নিচে বসে বলে, এটা কখনোই হওয়া সম্ভব না। আমি এত বড় ভুল কিভাবে করতে পারি? উসুই মিওকে বলে, তুমি আমার কাছে আসো। তোমার বাবার কাছে আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন উসুই সেখানে একটা ম্যাজিক করে, যার কারণে সেখানে উপস্থিত সবাই তাদের চোখের সামনে দানবদেরকে দেখতে পায় আর তারা নিজেরাই একে অপরের সাথে ফাইট করতে শুরু করে। ক্যাপ্টেন মুকাদিয়ামা যখন উসুইর উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায় তখন সে হঠাৎ করে তার চোখের সামনে বিশাল বড় একটা সমুদ্র দেখতে পায় আর তখনই উসুই তার পেটে চাকু ঢুকিয়ে দেয় আর বলে, যুদ্ধের ময়দানে তোমার মনোযোগ একটু এদিকে সেদিকে গেলেই তুমি তোমার প্রাণ হারাবে। এই কথাটা সবসময় মনে রেখো। ক্যাপ্টেন মুকাদিয়ামা মাটিতে শুয়ে পড়ে। তখন কাউরুকো তার সাথে ফাইট করার জন্য এগিয়ে যায়। কাউরুকো অনেক আক্রমণ করার চেষ্টা করে কিন্তু সে তাকে একটাও স্পর্শ করতে পারে না। উসুই কাউরুকোকে এভাবে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। মিও দৌড়ে যখন কাউরুকোর কাছে আসার চেষ্টা করে তখন কাউরুকো বলে, এখানে এসো না। কাউরুকো উঠে দাঁড়িয়ে বলে, এইবার আমি তোমাকে একদমই ছাড়বো না। কাউরুকো তার উপর অনেক ভয়ানক একটা আক্রমণ করে। এই আক্রমণের কারণে পুরো ফ্লোর ভেঙে যায় কিন্তু তখন উসুই তার হাত ধরে ফেলে আর এইভাবে কাউরুকোকে জানালার দিকে ছুঁড়ে মারে। তখন মিও মনে মনে বলতে থাকে, এটা তো ওই দৃশ্যটাই যেটা আমি আমার স্বপ্নে দেখেছিলাম। তার মানে আমি আমার স্বপ্নে ভবিষ্যৎ দেখেছিলাম। ওইটা আমার স্বপ্ন দর্শনের শক্তি ছিল। আমি যদি মিস্টার কুডোকে আমার স্বপ্নের কথাটা আগেই বলে দিতাম তাহলে এখন এতগুলো মানুষ হয়তো একদমই আহত হতো না। মিও মনে মনে আরো বলতে থাকে, নাওশি উসুই এখানে শুধু আমাকেই নিতে এসেছে, কারণ এই পুরো দুনিয়াতে স্বপ্ন দর্শনের শক্তিওয়ালা শুধুমাত্র আমি একজন মানুষই রয়েছি। কিন্তু এখনো আমি আমার এই শক্তির বিষয়ে কিছুই জানি না। তখন উসুই ধীরে ধীরে মিওর দিকে আসতে থাকে আর বলে, তুমি তোমার বাবার কাছে চলে আসো। মিও বলে, একদমই না, আমি এরকম মানুষের কাছে একদমই যেতে চাই না যে হাসতে হাসতে মানুষদেরকে আঘাত করে। আর তাছাড়াও আপনি আমার আসল পিতা নন। উসুই বলে, তুমি তো সুমির মেয়ে তাই না? তার মানে তো তুমি একদিক দিয়ে আমারও মেয়ে। মিও বলে, আমি জানি আমার মা আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন, কিন্তু আপনি যদি আমাকে এখন এখান থেকে নিয়েও যান তাহলেও আপনি আপনার উদ্দেশ্যতে কখনোই সফল হতে পারবেন না। আমার মা এখন আর এই পৃথিবীতে জীবিত নেই। তখন উসুই হেসে হেসে বলে, তুমি অনেক বেশি কথা বলো, তাই এখন আমার তোমাকে জোর করে নিয়ে যেতে হবে। উসুই যখন মিওকে ধরার জন্য এগিয়ে যায় তখন সেখানে কুডো এসে তারা ভয়ানক একটা পাওয়ার দিয়ে খুবই রাগান্বিত হয়ে বলে, আমার মিওর কাছ থেকে এখনই সরে যাও। উসুই বলে, তার মানে তুমি আমার চালাকিটা বুঝে ফেলেছো। ইয়োকা কুডোর কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। কুডো বলে, আমি তোমাকে এখানেই শেষ করে দিব। এটা শুনে কুডো নাওশির তৈরি করা ওই ব্যারিয়ারটা ভেঙে ফেলে। তখন উসুই আবারও তার একটা পাওয়ার ব্যবহার করে, যার কারণে সেখানে অনেক ভয়ানক একটা সাউন্ড বেজে ওঠে।
ওই সাউন্ড যখন কমে যায় তখন কুডো দেখতে পায় উসুই এখান থেকে পালিয়ে গিয়েছে। তখন কুডো মিওর কাছে এসে তাকে বুকে জড়িয়ে ধরে, আর বাকি সৈন্যরা আহত সৈনিকদেরকে চিকিৎসার জন্য নিয়ে যায়। তখন মিও কাওরুকোকে এখানে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। অন্যদিকে আমরা পরের দিন জেনারেল ওকাইতো আর আরাতাকে দেখতে পাই। তারা যখন বুঝতে পারে যে মহারাজ কিডন্যাপ হওয়ার পুরো ঘটনাটা একটা নাটক ছিল, তখন সেখানে উপস্থিত বাকি সৈন্যরা বলাবলি করতে থাকে যে তার মানে এই ঘটনার পিছনেও উসুবা বংশের হাত রয়েছে। আমার মনে হয় ওই উসুইর সাথে উসুবা বংশ জড়িত রয়েছে। এইসব কথাবার্তা শুনে আরাতা অনেক রাগান্বিত হয়ে যায়। বাকি সৈন্যরা যখন চলে যায় তখন আরাতা জেনারেল ওকাইতোকে বলে, আমি আপনার কাছে একটা অনুমতি চাই। আপনি এখানে আমাকে একবার শুধু নিজের মতো করে একবার ইনভেস্টিগেশন করার সুযোগ দিন। ওকাইতো বলে, তুমি যত ইনভেস্টিগেশন করো না কেন, মানুষদের মনে উসুবা বংশকে নিয়ে এই মতামতটা কখনোই পরিবর্তন হবে না। আরাতা বলে, তাও প্লিজ আপনি আমাকে একবার সুযোগ দিন। তারপরে আমরা আরাতাকে এই বাড়ির ভিতরে হাঁটাহাঁটি করতে দেখতে পাই। তখন আরাতার সামনে তার ছোটবেলার একটা দৃশ্য ভেসে ওঠে। ছোট্ট আরাতা তার নানাকে জিজ্ঞাসা করেছিল উসুবা বংশের লক্ষ্য কি। আরাতার নানা বলেছিল, যারা তাদের শক্তির খারাপ ব্যবহার করে আমরা তাদেরকে এই কাজ করতে বাধা দেই। এটা অনেক জরুরি একটা মিশন, যেটাকে শুধু উসুবা বংশই পূরণ করতে পারবে। তারপরে আরাতা মাঠে ঘাটে রাস্তায় অনেক বাচ্চাদেরকে একসাথে খেলাধুলো করতে দেখতে পায়। আর তার নানাকে জিজ্ঞাসা করে, আমাকে বন্ধু বানানোর অনুমতি কেন দেওয়া হয়নি। আরাতার নানা বলে, এটাই হচ্ছে আমাদের নিয়ম, আর এই নিয়মের মূল্য আমাদের জীবনের থেকেও অনেক বেশি। আরাতার নানা বলে, একজন উসুবার অন্য মানুষদের সাথে চলাফেরা করার একদমই অনুমতি নেই। ভবিষ্যতে তুমিও উসুবা বংশের প্রধান হতে পারো, সেজন্য তোমাকে এই বংশের নিয়ম কানুনগুলো মন প্রাণ দিয়ে পালন করতে হবে, যাতে যখন স্বপ্নদর্শনের শক্তির অধিকারী মানুষটা এই পৃথিবীতে আসবে তখন যেন তুমি তার সুরক্ষা করার দায়িত্ব পালন করতে পারো। তুমি সবসময় তার সুরক্ষার দায়িত্বে থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিশন, যেটাকে শুধু তুমি পূরণ করতে পারবে। দৃশ্য বর্তমানে আসলে আরাতা মনে মনে বলছিল, যতক্ষণ পর্যন্ত কোনো খারাপ শক্তি না আসবে ততক্ষণ পর্যন্ত উসুবা বংশের কোনো মানেই নেই। আমি মিওকে চেয়েছিলাম, কিন্তু তারপরেও আমি এখনো ভিতর থেকে একেবারে খালি অনুভব করছি। আমি মিওকে সুরক্ষা করতে চাওয়ার পরেও সে এখানে আমার আশেপাশে কোথাও নেই। তখন আরাতা তার সামনে নাওশি উসুইকে দেখতে পায়। উসুই বলে, তোমার মনের কথাগুলো শুধুমাত্র আমিই ভালোভাবে বুঝতে পারবো। আরাতা বলে, তোমার ফালতু কথাগুলো বন্ধ করো। উসুই বলে, আমি আগে যেরকম ছিলাম তুমিও ঠিক ওই রকমই। তুমি সারা জীবন এটাই মনে করে এসেছো যে মিওর সুরক্ষার দায়িত্বটা তোমার, কিন্তু মিও কখনো তোমার হবে না, যদিও মিও তোমারই হওয়া উচিত ছিল। আমি তোমাকে একটা উপায় বলতে পারি, যাতে তুমি তোমার এই স্বভাবটা থাকা সত্ত্বেও একটা ভালো জীবন কাটাতে পারবে। আরাতা বলে, আমি তোমার এইসব ফালতু কথা একদমই শুনতে চাই না, তুমি তোমার হাত উপরে করো। তখন উসুই এভাবে একটা ভয়ঙ্কর হাসি দেয় এবং তার হাত এভাবে উঁচু করে, আর আরাতাকে বলে, তুমি কি সর্বশক্তিশালী সম্প্রদায়ের অংশ হতে চাও? তখন স্ক্রিন কালো হয়ে যায়। পরের দৃশ্যে ব্যাকগ্রাউন্ডে মিওর ভয়েস বলতে থাকে, যবে থেকে এখানে নাওশি উসুই আক্রমণ করেছিল তবে থেকেই এখানকার সুরক্ষা ব্যবস্থা অনেক শক্ত করে দেওয়া হয়েছে, এবং আমার সুরক্ষার দিক দিয়েও সবাই অনেক মনোযোগ সহকারে খেয়াল রাখছে। তবে দুর্ভাগ্যবশত আমার প্রথম বন্ধু অর্থাৎ কাওরুকো এখন কোথায় আছে, কোন অবস্থায় আছে, এই বিষয়ে আমি কিছুই জানি না। তারপরে আমরা দেখি ক্যাপ্টেন মুকাদিয়ামা মিওর সামনে মাথা নিচু করে তার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি আপনার বিষয়ে যেরকমটা ভেবেছিলাম আমার ওই ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল। আপনি যেভাবে নাওশি উসুইর সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে তার মোকাবেলা করেছিলেন ওইটা সত্যি প্রশংসার যোগ্য ছিল। এতে কিছুই যায় আসে না আপনি কে বা কোথা থেকে এসেছেন, বা আপনি উসুবা বংশের একজন মেম্বার কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অনেক সাহসী একজন মানুষ। আর আমি এই বিষয়টা খেয়াল রাখবো যে ভবিষ্যতে যেন কাজের দক্ষতা বা স্কিলের উপর নির্ভর করে যেন মানুষদেরকে তাদের সম্মানের অধিকারী করা হয়। মিও জিজ্ঞাসা করে, আপনি কি জানেন যে কাওরুকো এখন কোথায়, তার সাথে আগে কি হতে চলেছে? মুকাদিয়ামা বলে, আমার যেইটুকু মনে হয় তাকে সর্বোচ্চ লেভেলের শাস্তি দেওয়া হবে। মিও বলে, কিন্তু তাকে তো বোকা বানিয়ে সর্বশক্তিশালী সম্প্রদায়ের সাথে যুক্ত হওয়ার জন্য বাধ্য করা হয়েছিল। মুকাদিয়ামা বলে, আমি জানি, আর এজন্যই আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন তাকে কম শাস্তি দেওয়া হয়। কাওরুকো অনেক যোগ্য একজন সৈনিক, আমাদের স্কোয়াডের তার মতো মানুষের অনেক প্রয়োজন। মিও তাকে ধন্যবাদ বলে
পরের দৃশ্যে আমরা কুডো, মিও, মিস ইউরি, গোডো, আরাতা আর দ্বিতীয় সিজনে প্রথমবার হাজুকিকে একসাথে একটা পার্টি করতে দেখতে পাই। তারা অনেক রাত পর্যন্ত এখানে একসাথে মিলে অনেক মজা ও হইহুল্লোড় করতে থাকে। কুডো বলে, আমি জানি তোমার এরকম হইহুল্লোড় একদমই পছন্দ না, সেজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। মিও বলে, না, আমার এখানে অনেক ভালো লাগছে, আর এটাই প্রথমবার যেই দিন বছরের শেষের দিনে আমি এতটা আনন্দ অনুভব করছি। তারপরে আরো অনেকটা রাত পার হওয়ার পরে মিও যখন একটু ঘরের বাহিরে আসে তখন সে এখানে কাওরুকোকে দেখতে পায়। সে দৌড়ে কাওরুকোর কাছে গেলে সে বলে, আমাদের অনেকদিন পরে দেখা হচ্ছে। মিও বলে, তুমি কি ভালো আছো? কাওরুকো বলে, আমাকে আদালত থেকে আবারও ওল্ড ক্যাপিটালে ফিরে যাওয়ার আদেশ দিয়েছে, সেজন্য আমি তোমাকে এখানে গুড বাই বলতে এসেছি। মিও বলে, কিন্তু এটা কিভাবে হলো? কাওরুকো বলে, মিস্টার কুডো আমার পক্ষ হয়ে সিনিয়রদের সাথে কথা বলে আমাকে এখান থেকে বের হওয়ার জন্য বিশেষ পারমিশন নিয়ে দিয়েছেন। ক্যাপ্টেন মুকাদিয়ামাও আমার শাস্তি কমানোর জন্য কমিটির কাছে বিশেষভাবে রিকোয়েস্ট করেছেন। আমার মনে হয় আমার ভাগ্যটা অনেক ভালো, যদিও আমি সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমার মতো মানুষের তোমার বন্ধু হওয়ার একদমই যোগ্যতা নেই। কাওরুকো কান্না করতে করতে বলে, আর এখন থেকে আমি আমার জীবনের বেশিরভাগ সময় আমার অপরাধগুলোকে ঠিক করতে কাটিয়ে দিব। আর যখন আমার সমস্ত অপরাধের দায়ভার থেকে আমি নিজেকে মুক্ত মনে করব, তখন কি তুমি আমার বন্ধু হবে? মিও কাওরুকোকে জড়িয়ে ধরে বলে, তুমি যদি হতে চাও তাহলে আমি অবশ্যই হব। কাওরুকো ধন্যবাদ বলে। তখনই আকাশ থেকে বরফ পড়তে শুরু করে। তারা দুইজন একসাথে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখতে থাকে। তখন আমরা রাজকুমার তাকাহিতোকে দেখতে পাই। সে বলছিল, কিছু কিছু সময় যখন শীতের বরফ প্রথমবার আকাশ থেকে পড়ে, তখন এই বরফ নিজের সাথে কিছু মানুষের জন্য অনেক খারাপ একটা সময় সাথে নিয়ে আসে। আর এখন আমি তোমাকে এরকমই একটা জিনিসের অনুভব করাবো। তাকাহিতোর এরকম একটা কথার সাথে 6 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে যায়।